পদ্মা সেতু এই নামটা শুনলেই আমাদের জাতীয় গর্বের কথা মনে পড়ে, তাই না? কিন্তু আচ্ছা, এই গল্পের কি অন্য কোনো পিঠু থাকতে পারে? দৈনিক জাহান পত্রিকার একটা রিপোর্ট কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের বলা সেই অসমাপ্ত গল্পটা। দেখুন, পদ্মা সেতুকে আমরা সবাই চিনি একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হিসেবে। এটা আমাদের দেশের সক্ষমতা আর গর্বের একটা বড় প্রতীক। অন্তত আমাদের এটাই বলা হয়েছে। হ্যাঁ, ঠিক তাই, গর্ব ও সক্ষমতার প্রতীক। দৈনিক জাহানের রিপোর্ট বলছে এটাই হলো পদ্মা সেতুকে ঘিরে অফিসিয়াল ন্যারেটিভ বা আনুষ্ঠানিক গল্প। কিন্তু তাদের মতে গল্পটা এখানে শেষ না। আর এখানেই দৈনিক জাহানের রিপোর্ট একটা বড়সড় প্রশ্ন তুলেছে। কি হবে যদি বলা হয় সেতুর নির্মাণ কাজ আসলে এখনও শেষই হয়নি? একটু অবাক লাগছে, তাই না? আচ্ছা, চলুন দেখি এই দাবির পেছনের যুক্তিটা আসলে কি। এখানেই রিপোর্টটার মূল পয়েন্টটা সামনে আসছে। তারা সেতুর যে কংক্রিটের কাঠামো আমরা দেখতে পাই তার আড়ালে লুকিয়ে থাকা একটা আর্থিক বাস্তবতার কথা বলছে, আর এটারই তারা নাম দিয়েছে অদৃশ্য নির্মাণ। তো এই আর্থিক নির্মাণ জিনিসটা কি? ব্যাপারটা খুবই সহজ করে বলা যায়। সেতুর রড, সিমেন্টের কাজ শেষ, কিন্তু এটা বানাতে যে বিশাল অঙ্কের লোন বা ঋণ নেওয়া হয়েছিল সেটা শোধ করার কাজ কিন্তু এখনও চলছে। আর সে টাকাটা আসছে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে। ভাবছেন এই আর্থিক নির্মাণ কবে শেষ হবে? রিপোর্ট অনুযায়ী এই প্রক্রিয়া চলতে থাকবে, শুনলে অবাক হবেন, 2056 সাল পর্যন্ত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 2056 সাল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এত বিপুল পরিমাণ টাকা ঠিক আসছে কোত্থেকে? রিপোর্টটা বলছে এর উৎস আমাদের ধারণার চেয়েও অনেক বেশি কাছে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই টাকা আদায়ের প্রক্রিয়াটাকে রিপোর্টটি একটা বেশ ধারালো নাম দিয়েছে, অদৃশ্য জরিমানা। এই বাংলার শব্দটা তারা সচেতনভাবেই ব্যবহার করেছে, কারণ এটা তাদের মূল বক্তব্যটাকে আরও পরিষ্কার করে তোলে। তাহলে এই অদৃশ্য জরিমানা ঠিক কিভাবে কাজ করে? রিপোর্টের দাবি অনুযায়ী আমরা যখন মোবাইলে টাকা রিচার্জ করি, বিদ্যুতের বিল দেই বা দোকান থেকে কিছু কিনি, তখন প্রত্যেকটা লেনদেনের সাথে আমরা নিজের অজান্তেই সেতুর লোন শোধ করার জন্য বাড়তি কিছু টাকা দিয়ে দিচ্ছি। এই স্লাইডটা কিন্তু পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। রিপোর্টটি বলছে বিশ্বব্যাংকের মাত্র 1% সুদের ঋণটা না নেওয়ার সিদ্ধান্তের কারণেই নাকি আজকের এই আর্থিক বোঝাটা সাধারণ মানুষের কাঁধে এসে পড়েছে। এর ফলে কি হলো? একজন ঋণদাতার বদলে দেশের সব নাগরিকই পরোক্ষভাবে এই ঋণের অর্থদাতা হয়ে উঠেছেন। এই সব আর্থিক যুক্তিতর্কের পেছনে কিন্তু একটা মানবিক গল্পও আছে। রিপোর্টটি এমন একজন সাংবাদিকের কথা সামনে এনেছে যিনি এই ব্যবস্থার বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন বলে দাবি করা হয়। এই গল্পের কেন্দ্রে আছেন সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিম। রিপোর্ট অনুসারে এই সত্যটা তুলে ধরার জন্য তাকে নাকি এক দীর্ঘ আর কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রিপোর্ট অনুযায়ী শেখ নাদিমের পথ চলাটা একদমই সহজ ছিল না। 2011 সালে যখন তিনি বিশ্বব্যাংকের ঋণ বাতিলের ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্ক করেন, তারপর থেকেই নাকি তার ওপর চাপ আসতে শুরু করে। একের পর এক 7টা মামলা, সমস্ত সরকারি সুবিধা বাতিল, এমনকি শেষে তার পরিবারের 50 বছরের পুরনো পত্রিকা দৈনিক জাহানের লাইসেন্সও কেড়ে নেওয়া হয়। আচ্ছা, এবার আসা যাক সেই মূল প্রশ্নটার দিকে, যেটা ওই সাংবাদিক এবং রিপোর্টটা বারবার সামনে আনার চেষ্টা করেছে, কিন্তু যার উত্তর এখনও মেলেনি। দৈনিক জাহানের তথ্য অনুযায়ী পদ্মা সেতু থেকে প্রতিদিন গড়ে 1 কোটি টাকারও বেশি টোল আদায় হয়। একবার ভাবুন, এটা সেতুর নিজস্ব আয়, অমছম একটা টাকা। আর এখানে সেই $মিলিয়ন প্রশ্নটা চলে আসে। একটা প্রশ্ন যেটা রিপোর্ট অনুযায়ী শেখ নাদিম 1 দশকেরও বেশি সময় ধরে করে আসছেন। সেতু যদি নিজেই কোটি কোটি টাকা আয় করতে পারে, তাহলে সেই ঋণের বোঝাটা সাধারণ মানুষের ওপর চাপানো হয়েছে কেন? শেখ নাদিমের এই প্রশ্নটাই আসলে পুরো বিতর্কের সারমর্ম। তার যুক্তিটা কিন্তু খুব সহজ। টোলের টাকা তো আছেই, তাহলে জনগণের পকেট থেকে কর কেন নেওয়া হচ্ছে? আর এই অদৃশ্য জরিমানা আর কতদিন ধরে চলবে? তাহলে সব মিলিয়ে পদ্মা সেতুর উত্তরাধিকার বা লিগেসিটা কি দাঁড়াচ্ছে? দৈনিক জাহানের রিপোর্ট অনুযায়ী এটা আসলে একটা দ্বৈত পরিচয়ের গল্প, যেটা শেষ হতে হতে সেই 2056 সাল।
তার মানে রিপোর্টটি আমাদের সামনে দুটো ভিন্ন চিত্র তুলে ধরছে। একদিকে এটা আমাদের একটা বিশাল অর্জন, জাতীয় গর্বের প্রতীক, আবার অন্যদিকে এটা সাধারণ মানুষের ওপর চাপানো এক অদৃশ্য আর্থিক বোঝা। এটাকে একদিকে যেমন সক্ষমতার প্রতীক হিসেবে দেখানো হচ্ছে, তেমনি ভিন্নমত প্রকাশের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তারও একটা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত দৈনিক জাহানের এই বিশ্লেষণ আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। পদ্মা সেতু কি শুধুই একটা দৃশ্যমান স্মৃতিস্তম্ভ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য মূল্য যা আমাদের সবাইকে 2056 সাল পর্যন্ত দিয়ে যেতে হবে? এই দ্বৈত পরিচয়ের উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।